একটা মাত্র ডায়াগ্রামের ফরম্যাট ফলো করার মাধ্যমে যে কোনো লেভেলের স্টুডেন্টস আইএলস রাইটিং এর ডায়াগ্রামের মধ্যে বস হতে পারবে। আসসালামু আলাইকুম সবাইকে, আমি ইমরান আলিফতি, আইএলস ইনস্ট্রাক্টর, আইএলস ক্লাস বাংলায় বিডি এবং আইএলস আই। আজকের এই ক্লাসটাকে আমি তিনটা ভাগে বিভক্ত করেছি। ক্লাসের শুরুতে আপনাদেরকে আমি শেখাবো প্রথম ধাপে ডায়াগ্রামের সম্পূর্ণ আন্ডারস্ট্যান্ডিং, এ থেকে শুরু করে জেড পর্যন্ত। এবং ক্লাসের সেকেন্ড ধাপে আমি শেখাবো আপনি কিভাবে সেম ফরম্যাট ফলো করার মাধ্যমে ব্যান্ড স্কোর 6.5-এর অ্যান্সার লিখে যেতে পারেন। এবং 3 নম্বর স্টেপে আমি আপনাদেরকে শেখাবো কিভাবে আপনি সেম ফরম্যাট ফলো করার মাধ্যমে 7.5 রেঞ্জের অ্যান্সারগুলোকে লিখে যেতে পারেন। তাহলে আপনি ক্লাসের শুরু থেকে একদম শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবেন। আশা করি এই ক্লাসটা দেখার পরে যে কোনো লেভেলের স্টুডেন্ট ডায়াগ্রামের নিয়ে আর কখনো বইয়ের মধ্যে পড়তে হবে না। সো বেসিকলি আমরা জানি আইএলসের রাইটিংয়ে ডায়াগ্রামগুলা দুইটি ভাগে বিভক্ত করতে পারি। একটাকে আমরা বলতে পারি হচ্ছে ম্যান মেড ডায়াগ্রাম, অন্যটাকে আমরা বলতে পারি হচ্ছে ন্যাচারাল ডায়াগ্রাম। এখন আমাদেরকে জানতে হবে ম্যান মেড ডায়াগ্রাম কাকে বলে এবং ন্যাচারাল ডায়াগ্রাম কাকে বলে। এর আগে আমাদেরকে জানতে হবে মেইনলি ডায়াগ্রামটা আসলে কি। ডায়াগ্রামের কাহিনীটা হচ্ছে আপনি আহ, ছবি দেখে কথা বলার মতো করে, ছবি দেখে কথা বলার মতো করে মনে করেন আপনাকে একটা ছবি দেখানো হইলো, আপনাকে জিজ্ঞেস করা হইলো দেখো তো ছবির মধ্যে কি কি হচ্ছে বাংলায় বলে যাও। আপনি বললেন যে দেখতে পাচ্ছি একজন মানুষ কি করতেছে, আপনার একটা পাত্র ধৌত করতেছে, আবার দেখতে পাচ্ছি পাত্রের মধ্যে পানি ডালতেছে, একটা হাঁড়ির মধ্যে মেবি পানি গরম করতেছে, তারপরে পানি গরম হইলো অ্যান্ড চা পাতা দেখতে পাচ্ছি, কাপ দেখতে পাচ্ছি, কাপের মধ্যে পানি ডালতেছে বা চা ডালতেছে, এরপরে কাপের মধ্যে চা দেখতে পাচ্ছি, মানে ছবি দেখে কথা বলা। তাহলে এইগুলোই হচ্ছে ডায়াগ্রাম। পরীক্ষায় ডায়াগ্রাম দুইটি ভাগে আসতে পারে, কখনো কখনো এইভাবে আপনার চিত্র আকারে আসতে পারে, কখনো কখনো ব্লক আকারে আসতে পারে। আমি জাস্ট লিখে রাখছি ব্লক, মনে করেন চা তৈরি করার প্রসেস, পাত্র রেডি করেন, সেম জিনিস নিচে পিকচার আকারে দেওয়া আছে, পাত্রের মধ্যে পানি ডালেন দেওয়া আছে না। এই যে কাহিনীগুলা, এগুলো আপনি একটা লজিক্যাল বলে যান না যে আপনি কি করেন, প্রথমত এই কাজটা করেন, তারপরে ওই কাজটা করেন। তো এই বিষয়গুলোকে একটা মনে করেন এইভাবে একটু লজিমা বা বিরিয়ানির মশলা অ্যাড করে করে বলে দিলেই ওইটা ইংলিশে আইএলস রাইটিংয়ের ডায়াগ্রাম হয়ে যায়। ঠিক আছে, এর জন্য আমাদেরকে এগুলা শেখার জন্য কিছু ভোকাবুলারি জানতে হবে। সো আমরা কোনো কিছুকে বর্ণনা করতে গেলে ডায়াগ্রামের অথবা স্পিকিংয়ের শুরুতে আমরা কি করব, বলতে পারবো যে ফার্স্টলি বা ফার্স্ট, ইনিশিয়ালি, ফার্স্ট অফ অল, ইন দ্য ফার্স্ট স্টেজ, দি প্রসেস বিগিনস, এগুলো বলে আমরা আমাদের কথা শুরু করব। এবং আমরা প্রত্যেকটা সেন্টেন্স শুরু করার আগে একটা কানেক্টর অ্যাড করবো, মনে করেন নেক্সট, দেন, আফটারওয়ার্ড, সাবসিকুয়েন্টলি, আফটার দিস। ঠিক আছে, এগুলো আপনারা দেখে দেখে ভিডিওটাকে একটু অফ রেখে দেখে দেখে লিখে ফেলেন। এগুলো আপনার স্পিকিং কাজে লাগবে, রাইটিং কাজে লাগবে, সব জায়গায় কাজে লাগবে। এবং শেষের দিকে বলতে গেলে ফাইনালি আলটিমেটলি এগুলো আমরা ব্যবহার করে যাব। ঠিক আছে, তাহলে কি বুঝলাম, ডায়াগ্রাম হচ্ছে ছবি দেখে কথা বলার মতো করে, কিন্তু কথা বলতে গেলে কি করতে হবে, এই রকমের কিছু বিরিয়ানির মশলা আমাদেরকে ডেফিনেটলি অ্যাড করতে হবে। এখন আসেন, ডায়াগ্রাম যে কোনো উপায় আসুক না কেন, ম্যান মেড ডায়াগ্রাম বা এটাকে অনেকে বলে থাকে হচ্ছে আর্টিফিশিয়াল ডায়াগ্রাম। তো ম্যান মেড ডায়াগ্রাম বা আর্টিফিশিয়াল ডায়াগ্রাম হচ্ছে যে ডায়াগ্রামের বিষয়বস্তুগুলা মানুষের হাতের তৈরি বা মেশিনের তৈরি, ওইগুলাকে আমরা বলবো ম্যান মেড বা আর্টিফিশিয়াল ডায়াগ্রাম। আর ন্যাচারাল প্রসেস ডায়াগ্রামগুলো হচ্ছে যেগুলার মেইন কথাবার্তাগুলা বা যেগুলার স্টেজগুলা সৃষ্টিকর্তা প্রদত্ত হয়, তাকে মনে করেন মানুষের জীবনচক্র, ব্যাঙের জীবনচক্র, এইভাবে। আমি যদি আপনাদেরকে একটু ভালো করে বুঝাই তাহলে আপনি বুঝতে পারবেন। মনে করেন এইখানে সিমেন্ট তৈরি হচ্ছে, তার মানে এটা মেশিনের দ্বারা হচ্ছে, এটা হচ্ছে আর্টিফিশিয়াল ডায়াগ্রাম। এইখানের মধ্যে প্লাস্টিক বোতল রিসাইক্লিং হচ্ছে, তার মানে এটা হচ্ছে আর্টিফিশিয়াল ডায়াগ্রাম। এইখানের মধ্যে অলিভ অয়েল উৎপাদন হচ্ছে, তার মানে এটা হচ্ছে আর্টিফিশিয়াল ডায়াগ্রাম। এইখানের মধ্যে বলছে ব্রিক ম্যানুফ্যাকচারিং, তার মানে এখানে ইট তৈরি হচ্ছে, মানে এটা আর্টিফিশিয়াল ডায়াগ্রাম। আবার খেয়াল করেন এইখানের মধ্যে লাইফ সাইকেল অফ ফ্রগ, ব্যাঙের জীবনচক্র, তার মানে ব্যাঙের জীবনচক্র কি মানুষ করে না, এটা সৃষ্টিকর্তা প্রদত্ত হয়ে থাকে। দ্যাট মিনস এটা হচ্ছে আপনার ন্যাচারাল ডায়াগ্রাম। মাছের জীবনচক্র,
পানি চক্র, তার মানে এগুলো হচ্ছে ন্যাচারাল এবং উপরেরগুলো হচ্ছে আর্টিফিশিয়াল ডায়াগ্রাম। তাহলে আমি বুঝতে পারলাম, আপনারা আশা করি বুঝতে পারছেন কোনটা কোনটা ন্যাচারাল ডায়াগ্রাম এবং কোনটা কোনটা আর্টিফিশিয়াল ডায়াগ্রাম। এখন আসেন আমরা মেইনলি ডায়াগ্রামগুলো কিভাবে লিখব। রাইটিং টাস্ক ওয়ানের যে কোনো কোয়েশ্চেন পরীক্ষায় আসলে আমরা লিখতে গেলে 4টা প্যারাগ্রাফে আমরা অ্যান্সারগুলোকে লিখে যাব। প্রথমত আমরা এটাকে ইন্ট্রোডাকশন লিখব, এরপরে আমরা ওভারঅল অথবা ওভারভিউ লিখব, এরপরে আমাদের বডি প্যারাগ্রাফ 1, বডি প্যারাগ্রাফ 2 লিখব। আমরা মেনলি ইন্ট্রোডাকশনটাকে কেমনে লিখব? ইন্ট্রোডাকশনটাকে আমরা প্যারাফ্রেজ করে লিখি। প্যারাফ্রেজ করা মানে কি ভাইয়া? মানে হচ্ছে পরীক্ষায় যে কোয়েশ্চনটা আপনাকে দিয়ে দেয় ওইটাকে আপনি আবার লিখে দিতে হবে। আবার লিখে দেওয়ার নাম হচ্ছে প্যারাফ্রেজ করা, একটু চেঞ্জ করতে হয় এতটুকু আর কি। এগুলাকে আমি স্টেপ বাই স্টেপ আকারে শেখাবো। এখন আসেন মেইনলি ডায়াগ্রামগুলোকে আমরা কোন টেন্সে লিখে যাব, তাই না? মেইনলি ডায়াগ্রামগুলোতে বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় যে কোনো রকমের সাল পরীক্ষায় আসে না, কোনো রকমের ইয়ার দেয় না। যদি আপনার পরীক্ষায় কোনো ডায়াগ্রাম ইয়ারের কথা উল্লেখ করে দেয়, মনে করেন একটা ডায়াগ্রামের কথা বললো, বলতেছে এটা হচ্ছে 2022 সালের, তার মানে 2022 সাল আমাদের কাছ থেকে চলে গেছে না। দ্যাট মিনস আমরা কি লিখব? পাস্ট টেন্সে লিখে যাব, কিন্তু এরকম বলে না। ওই জন্য আমরা সবসময় কী করব? ডায়াগ্রামগুলোকে প্রেজেন্ট টেন্সে লিখে যাব। এখন আসেন পরীক্ষায় ন্যাচারাল ডায়াগ্রাম আসলে আমরা কোন সেন্টেন্স স্ট্রাকচারে লিখব, এবং আর্টিফিশিয়াল ডায়াগ্রাম আসলে আলটিমেটলি আমরা কোন স্ট্রাকচারে লিখে যাব। মেইনলি পরীক্ষায় ন্যাচারাল ডায়াগ্রাম, মনে করেন কোনো প্রাণীর জীবনচক্র আসলো, এগুলা আসলে আমরা এগুলাকে মেইনলি অ্যাক্টিভ সেন্টেন্সে লিখে যাব। আর কোনো আর্টিফিশিয়াল ডায়াগ্রাম বা ম্যান মেড ডায়াগ্রাম আসলে এগুলাকে আমরা লিখব প্যাসিভ সেন্টেন্সে। একটু হালকা করে বুঝাই দিই, অ্যাক্টিভ কোনগুলো হয় তাকে, মনে করেন আপনি বললেন আই ইট রাইস, দে উইল সেন্ড হিম অ্যাওয়ে টু স্কুল, তারা তাকে দূরের স্কুলে পাঠিয়ে দেবে। হিজ গ্র্যান্ড মাদার লুকড আফটার হিম, তার দাদি তাকে দেখাশোনা করে, এরকম না? আর প্যাসিভ করতে গেলে অ্যাক্টিভ সেন্টেন্সের যেটা অবজেক্ট থাকবে, অবজেক্টকে আপনি সাবজেক্ট করবেন, তারপরে এই সাবজেক্টের উপরে ডিপেন্ড করে আপনি একটা অক্সিলিয়ারি ভার্ব বসাইবেন। এরপরে আপনার ওই অ্যাক্টিভ সেন্টেন্সে যেটা আপনার মেইন ভার্ব থাকবে, ওই মেইন ভার্বকে আপনি ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম করে দিবেন, তাহলেই আপনার কি হয়ে যাবে? ওইটা প্যাসিভ সেন্টেন্সে রূপান্তর। তাহলে প্যাসিভ সেন্টেন্স স্ট্রাকচারটা কি? যে সাবজেক্ট, আপনি অবজেক্টকে সরি আমি এখানে লিখে দিই, আপনি অবজেক্টকে সাবজেক্ট করবেন, এরপরে আপনি একটা অক্সিলিয়ারি ভার্ব বসাইবেন, এরপরে হচ্ছে আপনি মেইন ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম বসায় দিলে ওইটা হয়ে যাবে আপনার প্যাসিভ সেন্টেন্সের স্ট্রাকচার। ঠিক আছে? এখন খেয়াল করে দেখেন সিস্টেমটা, যে আপনি আগে বলছিলেন আই ইট রাইস, এখন আপনি আই ইট রাইসকে ওই যে অবজেক্টকে সাবজেক্ট করেন রাইস, সাবজেক্টের উপরে ডিপেন্ড করে অক্সিলিয়ারি ভার্ব দেন ইজ, এখানে ভার্ব হচ্ছে ইট, তাহলে ইটকে পাস্ট পার্টিসিপল ফর্ম করে দিলে কি হবে? ইটেন। তাহলে রাইস ইজ ইটেন, কার দ্বারা হইছে? আমার দ্বারা, তাহলে বাই মি। হিজ গ্র্যান্ডমাদার লুকড আফটার হিম, তাহলে হিমকে সামনে আনেন, হি, অবজেক্টকে সাবজেক্ট করলেন হি। আর যেহেতু এটা মেইন ভার্বটা ছিল পাস্ট টেন্সে, আমরা লিখলাম কি? ওয়াজ। এটাকে পাস্ট পার্টিসিপল লিখেই আছে, লুকড আফটার, কার দ্বারা করা? তার দাদি দ্বারা না, তাহলে বাই হিজ গ্র্যান্ডমাদার। আমি আপনাদেরকে ক্লাস শুরু করার পরে আরও ভালো করে শিখাই দেব, এবং সহজ উপায় কীভাবে আপনি একদম মুহূর্তের মধ্যেই প্যাসিভ করতে পারেন, এই সিস্টেমটা, শর্টকাট ট্রিক্সটা আপনাদেরকে আমি বুঝাই দেব। ঠিক আছে? আচ্ছা, এখন আমরা চলে যাই আমরা ফরম্যাট আকারে কিভাবে আমাদের অ্যান্সারটাকে লিখে যাব। ঠিক আছে? ওকে, একটু খাতা কলম নিয়ে বসেন। মেইনলি আইএলসের আর্টিফিশিয়াল ডায়াগ্রাম পরীক্ষায় আসলে তারা ইন্ট্রোডাকশন মানে কোয়েশ্চনটাকে তারা দুইটি উপায় আস্ক করে থাকে। মাঝে মাঝে আপনাকে কোয়েশ্চন জিজ্ঞেস করে থাকে হাও দ্বারা, আর মাঝে মাঝে আপনাকে কোয়েশ্চন জিজ্ঞেস করে থাকবে এইভাবে প্রসেস দ্বারা। তাহলে এই ক্ষেত্রে আমরা দুইটা ইন্ট্রোডাকশন শিখতে হবে, তাহলে আমরা কিন্তু এটাকে সহজেই কি করতে পারবো? করে যেতে পারি। এখন আমরা শিখি হচ্ছে হাও দ্বারা জিজ্ঞেস করলে আপনি কিভাবে অ্যান্সারটাকে
আলটিমেটলি লিখে যাবেন। ঠিক আছে, আসেন। সো মনে করেন আমি হাও দ্বারা দেখাই। ওকে, ওটা সেকেন্ড একটা হাও দ্বারা কোয়েশ্চনে যাই আমি। আহ, দেখেন আপনাকে বলছে হাও দ্বারা। ওকে, আচ্ছা, আমরা আমাদের এখানে স্ট্রাকচারটাকে রাখি, হাওয়ের স্ট্রাকচার রাখার পরে আমরা এটাকে আবার রিরাইট করব। ঠিক আছে, সো এখানে আমরা নিচে লিখে ফেলি। কীভাবে লিখব? আমরা এখানে বলছে দি ডায়াগ্রাম বিলো শোজ, এটাকে আমরা সেমভাবে না লিখে হাও দ্বারা জিজ্ঞেস করলে আমি কি লিখবো, প্রসেস দ্বারা লিখে যাব। তাহলে কিভাবে, যে এভাবে লিখব, দি ডায়াগ্রাম ইলুস্ট্রেটস দ্য প্রসেস অব। লেখার পরে কাজটা কি, আমরা চেক করে দেখব উপরের কোয়েশ্চনে মেইন ভার্ব যে আছে ওনার সঙ্গে আমরা আইএনজি যুক্ত করবো। এখানে তাহলে মেইন ভার্ব কে আছে, হাউ অরেঞ্জ জুস ইজ প্রডিউসড। তাহলে এখানে মেইন ভার্ব হচ্ছে প্রডিউস, তাহলে প্রডিউসের সঙ্গে আমরা কি যুক্ত করে ফেলবো, আইএনজি যুক্ত করে ফেলবো। তো আমরা লিখে ফেললি প্রডিউস করে কি হয়ে যাবে, প্রডিউসিং, সরি, প্রডিউসিং। ওকে, প্রডিউসিং। এরপরে আপনি অব না দিলেও চলবে, অব সাবজেক্ট কি আছে, অরেঞ্জ জুস, তাই না? এখানে লিখে দিই প্রডিউসিং অরেঞ্জ জুস। এই তো হয়ে গেল। তাহলে আপনি কিন্তু এই স্ট্রাকচার যতগুলো আপনার পরীক্ষায় হাওয়া দ্বারা আসবে, আপনি এই স্ট্রাকচার দ্বারা কি করতে পারবেন, ইজিলি প্যারাফ্রেজ করে ফেলতে পারবেন। যদি পরীক্ষায় আসে আপনার প্রসেস দ্বারা, তাহলে আপনি কেমনে লিখবেন? ওকে, আপনি প্রসেস দ্বারা আসলে আপনার কাজ থাকবে, আপনি প্রথমত এইটা দেন, দি ডায়াগ্রাম ইলিস্ট্রেট দ্য প্রসেস অফ। পরীক্ষায় আসছে হাওয়া দ্বারা, আপনি লিখেন কি দ্বারা, প্রসেস দ্বারা, প্রসেস অফ। এরপরে কাজটা কি, ও হাওয়া দ্বারা আমরা করে ফেলছি একটা, আর করা লাগবে না। ওকে, আসেন এখন আমরা প্রসেস দ্বারা দেখাই দিই। এখানে বলতেছে দি ডায়াগ্রাম শোজ দ্য প্রসেস ফর, তাই না? তাহলে আমরা লিখতে পারি হাও দ্বারা দে দি ডায়াগ্রাম ইলুস্ট্রেট হাও। এরপরে কি করব, মেইন সাবজেক্ট দেবে, এখানে কাকে নিয়ে আলোচনা করা হচ্ছে, প্লাস্টিক বোতল, তাহলে লিখে দেন হাও প্লাস্টিক বোতলস। এরপরে কি করেন আপনি, অক্সিলিয়ারি ভার্ব দেন, প্লাস্টিক বোতলস অক্সিলিয়ারি ভার্ব কি হইতে পারে, আর মেইন ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম করে দেন। মেইন ভার্ব এখানে কি রিসাইক্লিং, রিসাইক্লিংকে পাস্ট পার্টিসিপল ফর্ম করলে হয়ে যাবে রিসাইকেল। তাহলে আপনি সেম উপায়ে প্রসেস দ্বারা আসলে আপনি হাও দ্বারা প্যারাফ্রেজ করে ফেলতে পারবেন। ঠিক আছে, এখন আসেন আমরা ক্লাস শুরু করব হচ্ছে আজকে ক্যামব্রিজ বুক নাম্বার 19-এর এই ডায়াগ্রাম দ্বারা। সো আপনার পরীক্ষায় যে কোনো ডায়াগ্রাম আসলে আপনার প্রথম কাজ থাকবে আপনি কোয়েশ্চন দেখে বা পিকচার দেখে আপনি প্রথমত গল্প ক্রিয়েট করা। তাহলে আসলে আমরা পিকচারটাকে প্রথমত বুঝি, এরপরে আমরা আমাদের এক্স্যাক্টলি সেম ফরম্যাট দ্বারা লিখার ট্রাই করে যাব। ঠিক আছে, পিকচারটা বুঝি। পিকচারে আপনাকে কি বলতেছে খেয়াল করেন, দি ডায়াগ্রাম ইলুস্ট্রেটস below shows how a biofuel called ethanol is produced. কিভাবে ইথানল প্রডিউস করা হয়, ইথানল উৎপাদন করা হয়। ওকে, দেখেন মেইনলি এই ডায়াগ্রামটা দেখার পর অনেকে হতাশ হয়ে যায়। এই ডায়াগ্রামটা হচ্ছে এমনভাবে, মনে করেন আপনার এই দিক দিয়ে শুরু হয়েছে আর ওই দিকে সাপের মতো করে আসছে, আবার ফিরে গেছে ওই দিকে আর কি। দেখছেন না, এখানে একটা তীর চিহ্ন দিয়ে দিছে, আপনি বুঝেন কাহিনী কি করতেছে। এইখানের মধ্যে আপনি হলুদ চিহ্নগুলা মেনলি দেখেন। এখানে আপনাকে একটা ওয়ার্ড বলছে যে এনার্জি। এনার্জি বলার পরে সে আপনাকে ব্র্যাকেট দিছে। ব্র্যাকেটের মানে হচ্ছে ব্র্যাকেটের আগে আপনাকে যে কথাটা বলবে ব্র্যাকেটের মধ্যে ওই কথাগুলো আপনাকে ডিটেলসে বলে দিবে। বলছে এনার্জি, তাহলে এনার্জিটা কোন জায়গা থেকে আসে, বলতেছে সানলাইট অ্যান্ড কার্বন ডাইঅক্সাইড। তার মানে কার্বন ডাইঅক্সাইড এবং সানলাইটের মাধ্যমে এনার্জি ক্রিয়েট হয়। আবার এখানে দেখতে পাচ্ছি কিছু গাছের মতো করে বলছে প্ল্যান্টস অ্যান্ড ট্রি গ্রো। তার মানে আমরা বুঝতে পারলাম ওই যে আমরা শিখে আসছিলাম না যে গাছ কি করে, সূর্যের আলো এবং কার্বন ডাইঅক্সাইড অনুপস্থিতিতে শালুক সংশ্লেষণ প্রক্রিয়ায় খাবার বা শক্তি উৎপাদন করে না। এটাই বলতেছে এখানে যে এনার্জি ক্রিয়েট করে গাছগুলা কেমনে, সূর্যের আলো এবং কার্বন ডাইঅক্সাইড শোষণের মাধ্যমে, এগুলা শালুক সংশ্লেষণের মাধ্যমে। এরপরে দেখেন আমরা দেখতে পাচ্ছি গাছের বাগান। এইখানে মনে করেন গাছগুলা বড় হইলো, একটা গাড়ি দেখতে পাচ্ছি ওই যে ধান কাটার গাড়ির মতো করে। বড় হওয়ার পর এখানে বলে দিয়েছে হারভেস্টিং, মানে বুঝতে পারলাম হারভেস্টিং করা মানে হচ্ছে কাটা। তাহলে গাছ দ্বারা মানে গাড়ি দ্বারা গাছগুলা কেটে ফেলতেছে, আপনার প্ল্যান্টসগুলা কেটে ফেলতেছে। পরের স্টেজে দেখেন এখানে বলতেছে যে
প্রি প্রসেসিং মানে কাটার পরে দেখেন একটা ঘাস কাটার মেশিনের মতো করে একটা মেশিনে ঢুকায় এগুলোকে ছোটো ছোটো টুকরো আকারে বের করে নিয়ে আসতেছে, গুঁড়া করে ফেলতেছে। এখানে বলতেছে প্রি প্রসেসিং করা হচ্ছে। এরপরে বলতেছে এই এই যেটা বের হইলো প্রি প্রসেসিং এর পরে এই বিষয়গুলা থেকে তারা কি করছে, সেলুলোজ তৈরি করে বা সেলুলোজ বের করছে এগুলা থেকে। এর পরের স্টেজে বলতেছে তারা এই সেলুলোজগুলাকে বিভিন্ন কেমিক্যালের সঙ্গে যুক্ত করে প্রসেসিং করার পরে তারা কি করছে, এগুলা থেকে সুগার তৈরি করে ফেলছে। আর নিচে এসে লাস্টে আপনাকে এখানে বলতেছে যে মাইক্রোবস অ্যাডেড, মানে এখানে কি হয়েছে, কিছু মাইক্রোবস অ্যাড করছে। অ্যাড করার পরে আপনাকে বলতেছে ইথানল তৈরি হয়ে গেল। ইথানল তৈরি হয়ে যাওয়ার পরে এই ইথানলগুলাকে দেখেন, আপনাকে দেখা দিতেছে কার দেখাচ্ছে, লরি দেখাচ্ছে, প্লেন দেখাচ্ছে, মানে বিভিন্ন গাড়ি ঘোড়া ইথানলগুলাকে ব্যবহার করে। গাড়িগুলো দেখেন না, ব্যবহার করার পরে ধোঁয়া বের হয় না, এই ধোঁয়াগুলা কালো কালো ধোঁয়াগুলা, কার্বন ডাইঅক্সাইড ধোঁয়াগুলা বের হইলো। দেন এই ধোঁয়াগুলা আবার কার্বন ডাইঅক্সাইডের ধোঁয়াগুলা বাতাসের সঙ্গে এসে মিশে গেল। মিশার পরে আবার গাছ গ্রহণ করবে সূর্যের আলোর উপস্থিতিতে, আবার এই চক্রটি শুরু হয়ে যাবে। এই হচ্ছে মোটামুটি কাহিনী। আমরা এইটাকে ফরম্যাট আকারে স্টেপ বাই স্টেপ আকারে করি, দেখবেন ইনশাআল্লাহ আপনি সহজেই করে ফেলতে পারবেন। তাহলে প্রথম কাজটা হচ্ছে আমরা কি করব, ইন্ট্রোডাকশন লিখতে হবে। সো আমরা এখানে একটু ইন্ট্রোডাকশনের আমি জাস্ট পয়েন্টটাকে লিখে যাব। ইন্ট্রো আমরা কেমনে লিখবো ভাইয়া, ইন্ট্রোডাকশন আমরা কেমনে লিখবো, যে আমরা প্যারা প্যারাফ্রেজিং করে লিখে যাব। আপনি আবার এই পয়েন্টটা অ্যান্সার লিখিয়েন, আমি জাস্ট আপনাকে বোঝানোর জন্য আলাদা করে পয়েন্ট আকারে বলে দিচ্ছি যে ইন্ট্রোটাকে আমরা কেমনে লিখবো, ইন্ট্রোকে আমরা প্যারাফ্রেজ করে লিখে যাব। এখন খেয়াল করেন আমাদের কোয়েশ্চনটা কিভাবে জিজ্ঞেস করতেছে, যে হাও দ্বারা, তার মানে আমরা কি করব, এটাকে প্রসেস দ্বারা লিখে যাব। তাহলে আমরা এখান থেকে আমাদের প্রসেসের কোয়েশ্চন হাও দ্বারা আসলে আমরা এই স্ট্রাকচারটাকে ফলো করে প্রথমত আসেন ইন্ট্রোডাকশনটাকে প্যারাফ্রেজ করে ফেলি। ওকে, সো আমি একটু আলাদা করে ফেলি পেজটা, আপনারা খুব মনোযোগ সহকারে দেখেন এবং আমার সঙ্গে সঙ্গে লিখে নোট করে ফেলেন, তাহলে আপনার কিন্তু কি হবে, সারা জীবনের জন্য ডায়াগ্রাম শেখা হয়ে যাবে। ঠিক আছে, দেখেন আমরা লিখবো দি ডায়াগ্রাম ইলুস্ট্রেটস দ্য প্রসেস অব, এরপরে মেইন বার্বের সঙ্গে আগে ইংরেজি যুক্ত করতে, মেইন বার্বকে দেওয়া আছে প্রডিউসড, তাই না? তাহলে আমরা প্রডিউসটাকে এখানে কি করে ফেলি, প্রডিউসিং করে ফেলি ইংরেজি যুক্ত করে, প্রডিউসিং। এরপরে আমরা সাবজেক্ট দিই কি, ইথানল, তাহলে প্রডিউসিং ইথানল। এই তো আপনার হয়ে গেল ইন্ট্রোডাকশন প্যারাফ্রেজিং কমপ্লিট। ওকে, ইথানল। তাহলে আপনি ঠিক সেম রকমভাবে প্যারাফ্রেজ করে ইন্ট্রোডাকশন লিখে যেতে পারবেন, কোনো সমস্যা নাই। এখন আসেন আমরা শিখবো হচ্ছে ওভারঅল। ওভারঅল বিষয়টা আসলে কি, মানে হচ্ছে সারমর্ম, আপনি ডায়াগ্রামের মধ্যে যা দেখতে পারবেন ওইটাকে আপনি সারমর্ম লিখে যেতে হবে। বেসিকলি আপনার পরীক্ষায় যতগুলা ডায়াগ্রাম থাকে প্রত্যেকটা ডায়াগ্রাম কিছু স্টেজ ফলো করে। দেখেন একটা 1 নাম্বার স্টেজ, 2 নাম্বার স্টেজ, 3 নাম্বার, এরকম কী করে প্রত্যেকটা ডায়াগ্রাম, ন্যাচারাল হইতে পারে, আর্টিফিশিয়াল হইতে পারে, কি করবে তারা বিভিন্ন স্টেজ ফলো করে আসে। সেই ক্ষেত্রে আপনি ওভারঅল লেখার শুরুতে এভাবে শুরু করতে পারেন যে ওভারঅল এ ব্রিফ অ্যানালাইসিস রিভিলস দ্যাট, মানে একটা ছোট্ট গবেষণায় দেখা গেছে যে কি, দেখা গেছে যে দিস ইজ আ স্টেপ বাই স্টেপ প্রসেস, মানে এটা হচ্ছে একটা কি, ডায়াগ্রামটা একটা স্টেপ বাই স্টেপ প্রসেস, এটা এটা আপনি বলে দিতে পারেন। এরপরে আমাদেরকে বলতে হবে যে এই ডায়াগ্রামের মধ্যে মোট কতটা স্টেজ রয়েছে। তারা মাঝে মাঝে দেখেন স্টেজ নাম্বার কিন্তু উল্লেখ করে দেয়, যে 1 থেকে শুরু করে 9 পর্যন্ত বলে দিছে। মাঝে মাঝে আপনাকে দেখেন এখানে 7 নাম্বার স্টেজ বলে দিছে, কিন্তু মাঝে মাঝে বলবে না। না বললে আপনি নিজে নিজে গণনা করে বসায় দেবেন কতটা স্টেজ এখানে দেওয়া আছে। আমরা একটু দেখতে পাই এখানে কতটা স্টেজ আছে। ওকে, লাইক মনে করেন আমি একটু এটাকে ছোটো করে ফেলি বোঝার জন্য। ওকে, ওকে, দেখেন কতটা স্টেজ আছে, আমরা যেটা গণনা করে ফেলি যে 1 নাম্বার স্টেজ গাছ, এই গাছ কি করে সালোকসংশ্লেষণ করে খাবার শক্তি উৎপাদন করে থাকে। 2 নাম্বার স্টেজে গাছগুলা কাটতেছে, প্রি প্রসেসিং করতেছে। 4 নাম্বারে সেলুলোজ, 5 নাম্বারে যুক্ত করে কেমিক্যালের সঙ্গে, 6 নাম্বারে সুগার, 7 নাম্বারে মাইক্রোবস, 8 নাম্বার ইথানল। তারপরে এগুলো আবার বাতাসে ফিরে যায়। তাহলে বুঝতে পারলাম এখানে 8টা স্টেজ আছে। আমরা কি লিখে দিব তাহলে, এখানে গিয়ে লিখে দিব হচ্ছে
আপনার যে কনসিস্টিং অথবা স্টেপ বাই স্টেপ প্রসেস বলার পরে বলবেন কম্প্রাইজিং, অথবা আপনি বলতে পারেন কনসিস্টিং, যে কোনোটা বললেই হবে। কতটা স্টেজ আছে? যে 8টা স্টেজ। তাহলে এখানে লিখে দিব আমরা 8 স্টেজেস। এবং এখানে খেয়াল করে অনেকগুলা যন্ত্রপাতি গাড়ি ঘোড়া আছে না, কেমিক্যাল টেমিক্যাল, ওই জন্য আপনি বলে দিবেন অ্যান্ড ইনভলভিং ভেরিয়াস টুলস অ্যান্ড ইনফ্রাস্ট্রাকচার। এই কথাটা আপনার পরীক্ষায় যে কোনো ডায়াগ্রাম আসলে আপনি লিখে দিতে পারবেন, ন্যাচারাল হলে লিখতে পারবেন, আর্টিফিশিয়াল হলে লিখতে পারবেন, কোনো সমস্যা নাই। খালি আপনি এখানে আপনার স্টেজ নাম্বারটাকে উল্লেখ করলেই হবে। আশা করি বুঝতে পারছেন। আপনাদেরকে আরও একটা সেন্টেন্স লিখা লাগবে ওভারঅলের মধ্যে। এক্ষেত্রে আপনি সেন্টেন্স শুরু করার আগে কী করতে হবে? একটা কানেক্টর অ্যাড করতে হবে, যে ইন এডিশন অথবা মোরওভার। আপনার এইখান থেকে মনে করেন আমি যেগুলো আপনাদেরকে শিখাইছি যে কোনো একটাকে আপনি ব্যবহার করতে পারেন। ইন এডিশন, মোরওভার, ফার্দার মোর, একটা আপনি ব্যবহার করলেই হবে। এটা ব্যবহার করার পরে আপনি লিখবেন যে কোনো ডায়াগ্রামের, ওই ডায়াগ্রামের প্রথম স্টেজে কী কী ঘটনা ঘটতেছে এবং ওই ডায়াগ্রামের লাস্টের স্টেজে কী কী ঘটনা ঘটতেছে, এইটা আপনাকে এখানে বলে দিতে হবে। তাহলে আমরা বলে দিই, এইখানের মধ্যে প্রথমত আপনার কী কী ঘটনা হচ্ছে যে ওভারঅল এতটুকু আমরা শিখেছিলাম একটু আগে। অ্যান্ড শুরুতে কি হচ্ছে, আপনার গাছগুলা কার্বন ডাই অক্সাইড শুষে নিচ্ছে, সূর্যের আলো নিচ্ছে, তাই না? এটা বলে দিতে পারে যে প্রসেস বিগিনস উইথ কার্বন ডাই অক্সাইড অ্যাবজর্পশন, শুষে আনতেছে এবং সানলাইট ক্যাপচার করতেছে। পরবর্তীতে এগুলা ব্যবহার করে এবং কি করে, আপনার খরচ করে না, উৎপাদন করে অনেক কিছু। তাহলে বলে দিতে পারেন এটা ফলোড বাই প্রোডাকশন অ্যান্ড কনজামশন। এটা আপনি আলটিমেটলি না বললেও চলে, আপনি বললে বলতে পারেন। শেষের দিকে কি হচ্ছে, কার্বন ডাইঅক্সাইড আবার বাতাসে ফিরে যাচ্ছে গাড়িগুলো থেকে, তাহলে এন্ডিং উইথ দ্য রিলিজ অফ কার্বন ডাইঅক্সাইড ব্যাক ইনটু দ্য এনভায়রনমেন্ট। তাহলে আপনি এক্স্যাক্টলি সেম স্ট্রাকচার ফলো করার মাধ্যমে পরীক্ষায় যে কোনো জায়গা থেকে ডায়াগ্রাম আসলে আপনি একই উপায়ে আপনি ওভারঅল লিখে যেতে পারবেন। এখন আমরা চলে যাই হচ্ছে আপনার বডি প্যারাগ্রাফ লিখার ক্ষেত্রে। ওকে, এখানে আসেন আমি আপনাদেরকে ব্যান্ড স্কোর 6.5, এখন আপনাদেরকে আমি শেখাবো কিভাবে আপনি আপনার সেম স্ট্রাকচার ফলো করার মাধ্যমে ব্যান্ড স্কোর 6.5 এর অ্যান্সার লিখে যেতে পারবেন। আর এরপরে শেখাবো সেম স্ট্রাকচার ফলো করে কিভাবে আপনি ব্যান্ড স্কোর 7.5 এর অ্যান্সারগুলোকে লিখে যেতে পারেন। তো আমরা কী করবো, প্রত্যেকটা ডায়াগ্রাম লিখার ক্ষেত্রে আমরা তার স্টেজ নাম্বার বা তার বিরিয়ানির মশলা অ্যাড করার মাধ্যমে আমরা কি করবো, এগুলাকে লিখে যাব। ঠিক আছে, তাহলে এখানের মধ্যে আপনার প্রথমে কি ঘটনা ঘটতেছে ভাই? এখানে প্রথমত ঘটনা ঘটতেছে হচ্ছে আপনার এনার্জি। এনার্জি কোন জায়গা থেকে আসে আপনাকে ব্র্যাকেটে বলে দিছে, সানলাইট এবং কার্বন ডাইঅক্সাইড থেকে আসে, যেগুলা মনে করেন গাছ শুষে নেয় এবং তারপরে এগুলা মনে করেন গাছের মধ্যে রাখে, তাই না? এটাকে আমরা কি বলছিলাম, যে শালুক সংশ্লেষণ প্রক্রিয়া। আর এরপরে কি করতেছে, গাছ আপনার গাড়ি দ্বারা কেটে ফেলতেছে। আমরা কোন সেন্টেন্স স্ট্রাকচারে লিখবো, আমরা হচ্ছে প্যাসিভ সেন্টেন্সই লিখে যাব। তাহলে আমি প্রথমত লিখে ফেলি, এরপর আপনাদেরকে আমি এগুলা বুঝাইয়া দিচ্ছি। তাহলে আমরা এখানে কি লিখলাম, প্রথমত আমরা লেখা শুরুতে বললাম যে এট দ্য বিগিনিং অফ দ্যাট স্টেজ, স্টেজের শুরুতে কি ঘটনা ঘটতেছে, যে এনার্জি আসতেছে। তাহলে এনার্জি ফ্রম কোন জায়গা থেকে আসে, সানলাইট এবং কার্বন ডাইঅক্সাইড থেকে। সানলাইট এন্ড কার্বন ডাইঅক্সাইড যেটা কি করে, গাছ শুষে নেয়, যেটা কি হয়, ইজ অ্যাবজর্ব। দেখেন আমরা প্রথমত কি করবো, সাবজেক্ট লিখবো, লিখে আমরা সাবজেক্টের উপরে ডিপেন্ড করে একটা অক্সিলারি ভার্ব দিব, এরপরে আমরা মেইন ভার্বকে পাস্ট পার্টিসিপল ফর্ম করে ফেলবো। এভাবে করলে আমরা কিন্তু সহজে প্যাসিভ করতে পারি। তাহলে সানলাইট আসে, কার্বন ডাইঅক্সাইড গুলা যেগুলা কি অ্যাবজর্ব হয়, পরবর্তীতে কি করে এগুলা গাছ যেটা এই যে আপনার স্টোর করে, এটাকে আমরা কি বলছিলাম, সালোক সংশ্লেষণ না, যে বলতে পারি এটা। এন্ড স্টোরড বাই প্লান্ট এগুলা স্টোর করে রেখে দেয় কিসের মাধ্যমে, থ্রু আ প্রসেস কল্ড ফটোসিনথেসিস, মানে সালোক সংশ্লেষণ প্রক্রিয়ায়। এরপরে কি করে গাছ এগুলা গাড়ি দ্বারা গাছ কাটতেছে না, মানে যেগুলা হারভেস্টিং করতেছে, আমরা বলতে পারি পরবর্তীতে, আফটারওয়ার্ডস, পরবর্তীতে এই প্ল্যান্টগুলা দিস প্ল্যান্টস হবে এখানে, এই প্ল্যান্টসগুলা আর হারভেস্টেড, এগুলা হারভেস্ট করা হয়েছিল, কাটা হয়েছিল বা তোলা হয়েছিল। ঠিক আছে, এখন আমরা লিখব হারভেস্ট করার পরে
পরবর্তীতে এটা আপনার প্রি প্রসেসিং স্টেজে নিয়ে আসে, এখানে কেটে ফেলে ছোট ছোট টুকরা করে ফেলে। এরপরে এগুলা থেকে বের হয়ে আসে সেলুলোজ, তাই না? সেলুলোজ থেকে পরবর্তীতে কেমিক্যাল রিয়াকশন করার মাধ্যমে সুগার বের করে, তো আমরা সেলুলোজ পর্যন্ত লিখে ফেলি আসেন। তাহলে আমরা কি করি, প্রত্যেকটা সেন্টেন্স লেখার ক্ষেত্রে আমরা একটা বিরিয়ানির মশলা অ্যাড করে লিখে যাবো। তাহলে আমরা কি লিখলাম, আমরা বললাম যে পরবর্তীতে দেন ওই হারভেস্টেড প্রোডাক্ট গুলা নিয়ে আসছে প্রি প্রসেসিং এ। তাহলে দি হারভেস্টেড প্রোডাক্টস আন্ডারগো প্রি প্রসেসিং, এবং কি করছে, এগুলাকে ছোট ছোট টুকরা আকারে কেটে ফেলছে এবং ভেঙে ফেলছে। তাহলে এন্ড আর ব্রোকেন, ভেঙে ফেলছে এবং টুকরা করে ফেলছে ইনটু দা, কি করতে, সেলুলোজ বানাইতে, তাই ইনটু দ্য স্ট্র্যান্ডস অফ সেলুলোজ, সেলুলোজের গুচ্ছ তৈরি করে ফেলছে। আর সেলুলোজ হচ্ছে আমাদের মেইন প্রোডাক্ট যে ইথানল তৈরি করার জন্য। তাহলে বলতে পারেন দি কে কম্পোনেন্ট অফ ইথানল প্রোডাকশন, মানে সেলুলোজ হচ্ছে আমাদের গুরুত্বপূর্ণ প্রোডাক্ট। এতটুকু আমরা মনে করেন বডি নাম্বার 1 লিখে ফেললাম। সো এরপরে আমরা বডি নাম্বার 2 শুরু করি। অনেকে বলতে পারেন যে ভাইয়া এখানে আমরা কতটুকু বডি নাম্বার 1 এ লিখবো, কতটুকু বডি নাম্বার 2 তে লিখবো। এর কোনো ধরাবাঁধা নিয়ম নাই, আপনি যে কোনো অর্ধেক করে ভাগ করে ফেলবেন, করে আপনি দুইটা বডিতে ভাগ করে নেবেন, কোনো সমস্যা হবে না। ওকে। এখন সেলুলোজ থেকে আপনার কেমিক্যাল ট্রান্সফরমেশনের মাধ্যমে তারা সুগার তৈরি করে, তারপরে সুগারগুলোকে তারা ইথানলে মাইক্রোবসে অ্যাড করে ফেলে। এতটুকু আমরা লিখে ফেলে আসেন। তাহলে কতটা স্টেজ শেষ হইলো এখানে, একটা দুইটা তিনটা, মোটামুটি চারটার কাছাকাছি শেষ হয়ে গেল না? আমরা 4 নাম্বারটাকে লিখতে পারি এইভাবে যে আফটার কমপ্লিটিং 4 স্টেজেস। তাহলে আমরা কি লিখলাম, যে 4 নাম্বার স্টেজ শেষ হওয়ার পরে সেলুলোজগুলা থেকে এক্সট্রাক্ট করে কেমিক্যাল ট্রান্সফরমেশন কনভার্ট করার মাধ্যমে কি তৈরি করে, সুগার তৈরি করে ফেলে। এরপরে কি করে, এখানে মাইক্রোবসে অ্যাডেড করে ফেলে। এরপরে এই মাইক্রোবস থেকে কি তৈরি হয়ে যায়, ইথানল তৈরি হয়ে যায়। এবং ইথানলটা ফুয়েল হিসাবে বিভিন্ন গাড়ি ঘোড়া, কার, ট্রাক, প্লেন এগুলাতে কি করে ব্যবহার করে থাকে। এতটুকু লিখে ফেলে আসেন। তাহলে খেয়াল করেন আমরা পরবর্তীতে বলতে পারি ইন দ্য নেক্সট স্টেজ, পরবর্তী স্টেজে এই প্রোডাক্টগুলা আপনার ইথানল তৈরি হয়ে গেল। দিস প্রোডাক্ট ইউজ টু প্রডিউস ইথানল, ইথানল তৈরি হয় এবং ইথানলটাকে আপনার সার্ভ করে ফুয়েল হিসাবে, এটা আমরা বলে দিতে পারি। এরপরে ইথানলটা, ইথানল ইজ দেন ইউজড ইন ভেহিকলস, গাড়িগুলোতে ব্যবহার করা হয়, যেটা নির্ভর করে কম্বাসন ইঞ্জিনের উপরে, মনে করেন ট্রাক, কার বা প্লেন, নাম বলে দিলাম এগুলা। এগুলা আবার কি করে ধোঁয়া বের করে, আবার এগুলা বাতাসে চলে যায়। তাহলে ফাইনালি সর্বশেষে ডিউরিং কম্বাসন কার্বন ডাইঅক্সাইড ইজ ইমিটেড ব্যাক টু ইনটু দ্য অ্যাটমসফিয়ার, অ্যাটমসফিয়ারে বাতাসের মধ্যে আবার কার্বন ডাইঅক্সাইড চলে যায়, এবং যেখানে প্লান্টস ট্রিগুলা আবার এগুলাকে রিঅ্যাবজর্ব করে এবং আবার শুরু করে রিসাইক্লিংগুলা এইখান থেকে। ঠিক আছে? তাহলে আমরা এখন কি করলাম, এক্স্যাক্টলি ব্যান্ড স্কোর 6 এর একটা আপনার অ্যান্সার এখানে লিখে ফেললাম। প্রথমত ইন্ট্রো লিখলাম, পরে ওভারঅল লিখলাম, পরে বডি প্যারাগ্রাফ 1, বডি প্যারাগ্রাফ 2 লিখে ফেললাম। আপনি একটু লিখে ফেলেন, এটা লিখে লিখে আবার নোট করে ফেলেন এবং চিত্রের সঙ্গে মিলান। ইনশাল্লাহ আপনি ঠিক সেম রকমভাবে আপনি যদি পরীক্ষায় 6.5 পেতে যান, আপনি সহজে লিখে ফেলতে পারবেন। এখন আছেন আমরা 7.5 রেঞ্জের কিভাবে লিখে যাব, এটা আমরা একটু শিখে ফেলি। ইন্ট্রো ওভারঅল আমাদের জাস্ট একটু সেমই থাকবে, আমরা খালি বডি প্যারাগ্রাফগুলোকে কি করব, হালকা পরিবর্তন করে ফেলবো। ঠিক আছে? সো ওটা সেকেন্ড, আমরা শুরু করি। আসেন একটু পরিবর্তন করব, বেশি পরিবর্তন করা আপনার লাগবে না, হালকা একটু পরিবর্তন করব। ঠিক আছে? 7.5 এ লিখার ক্ষেত্রে শুরু করতে পারি এইভাবে, আগের মতো করে এট দ্য বিগিনিং অফ দ্য 8 স্টেজ প্রসেস, 8টা স্টেজ প্রসেসের শুরুতে
এই যে গাছগুলা প্ল্যান্টসগুলা কি করে, এনার্জি ক্রিয়েট করে না কার্বন ডাইঅক্সাইড সানলাইটের মাধ্যমে, এটা বলে দেন যে প্লান্টস এন্ড ট্রি অ্যাবজর্ব কার্বন ডাইঅক্সাইড অ্যান্ড সানলাইট কোন জায়গা থেকে নিয়ে আসে, বাতাস থেকে। যেটাকে কিসের মাধ্যমে এটা হয়ে থাকে, আপনার সালোক সংশ্লেষণের মাধ্যমে না, বলে দেন এ প্রসেস কল্ড ফটোসিনথেসিস, যেটা সাহায্য করে আপনার এই দুইটা জিনিসের মাধ্যমে এনার্জি ক্রিয়েট করার জন্য, যেটা হচ্ছে আমাদের গাছ বড় করার জন্য খুব গুরুত্বপূর্ণ আপনার এলিমেন্ট। তাহলে উইচ কন্ট্রিবিউটস দ্য গ্রোথ অফ দিস প্ল্যান্টস এন্ড, যেটার মাধ্যমে সালোক সংশ্লেষণের মাধ্যমে কি হবে, গাছগুলা বড় হয়ে থাকে। তারপরে গাছগুলা বড় হইলো, তাই না, তারপরে মেশিন দ্বারা কাটতেছে না, তাহলে ওয়ান্স দে রিচ ম্যাচুরিটি, যখন তার ম্যাচুরিটি হয়ে যাবে, পিপুল হারভেস্ট দ্যাম ইউজিং কাটার মেশিন, মানুষ কি করবে, কাটার মেশিন দ্বারা এগুলাকে কেটে ফেলবে। এরপরে আসেন আমরা পরবর্তীতে কাটার পরে কি করে থাকে, এগুলাকে আমরা আলটিমেটলি বুঝে যাই। ওকে, সো কাটার পরে আফটারওয়ার্ডস এই কাটাগুলা জিনিসগুলা নিয়ে যায় না প্রি প্রসেসিংয়ে, যখন ছোটো ছোটো টুকরো আকারে বের করে ফেলে না, তাহলে আফটারওয়ার্ডস দি হারভেস্টেড প্রোডাক্টস আন্ডারগো প্রি প্রসেসিংয়ে চলে গেল। এইখানে ওয়ার দে আর ব্রোকেন, তারা এগুলাকে কেটে ফেলবে, ভেঙে ফেলবে, এগুলা থেকে সেলুলোজ তৈরি করে ফেলবে ক্রাশিংয়ের মাধ্যমে। তারপরে সেলুলোজের মাধ্যমে এগুলা কেমিক্যালের সাহায্যে এগুলা থেকে কি করে, সুগার তৈরি করে ফেলে। তাহলে উইথ দ্য হেল্প অফ কেমিক্যালস দি সেলুলোজ স্ট্র্যান্ডস আর ফার্দার রিকনস্ট্রাক্টেড ইনটু দ্য ডিফারেন্ট সুগার মলিকিউলস, এখানে সুগারের অনেকগুলা গুচ্ছ তৈরি করে ফেলে এই সেলুলোজ প্রিকেমিক্যাল কনভার্টিং করার মাধ্যমে। তাহলে বাকি আছে কি, পরবর্তী মাইক্রোবসে অ্যাড করে ইথানল তৈরি হয়, গাড়িগুলা ব্যবহার করে আবার এগুলা বাতাসের মধ্যে ফিরিয়ে দেয়। এগুলো আমরা আসেন বুঝাই দিই। আফটার অ্যাফরমেনশন ফিজিক্যাল অ্যান্ড কেমিক্যাল স্টেপসের পরে এই সুগার মলিকিউলসগুলা প্রডিউস করে মাইক্রোওয়েভসে গিয়ে এগুলো অ্যাড করে ফেলে, এইখান থেকে ইথানল তৈরি হয়ে যায়, উইচ ইজ দ্য ইউজ ফর ফুয়েল পাওয়ার ভেহিকল, যেগুলো গাড়িগুলোর পাওয়ার ভেহিকল হিসেবে ব্যবহার করা হয়। কম্বাসন ইঞ্জিন সাচ এস, গাড়িগুলোর নাম বলে দেন কার, ট্রাক অ্যান্ড প্লেনে। পরবর্তী স্টেজে আপনার গাড়িগুলোর থেকে কি হয়, ধোঁয়া বের হয় না, তাহলে দি ভেহিকল বার্ন ইথানলগুলো পুড়ায় এবং রিলিজ করে কার্বন ডাইঅক্সাইডগুলোকে আবার বাতাসে ফিরিয়ে দেয়। ফাইনালি লাস্টে কি হয়ে থাকে, দ্য ট্রি অ্যান্ড প্লেন্টস অ্যাবজর্ভ কার্বন ডাইঅক্সাইড, আবার এগুলা কার্বন ডাইঅক্সাইডকে শুষে নেয় খাবার হিসাবে, আবার শুরু করে দেয় রিসাইক্লিং। তাহলে আপনাদেরকে আমি শিখাই দিলাম এখানের মধ্যে সেম ফরম্যাট ফলো করার মাধ্যমে কিভাবে আপনি এইটা প্রথমত 6.5 যে অ্যান্সার লিখে যেতে পারেন, এবং তারপরে কিভাবে আপনি 6.5 থেকে 7.5 অ্যান্সার লিখে যেতে পারেন। তাহলে আপনি একটা মাত্র স্ট্রাকচার ফলো করার মাধ্যমে আপনার পরীক্ষায় যে কোনো জায়গা থেকে আইএলসের ডায়াগ্রাম আসলে আপনি সহজেই এটাকে লিখে যেতে পারবেন। যদি ক্লাসটা ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং আপনারাও কী করবেন, সেম রকমভাবে যে কোনো ডায়াগ্রামকে লিখার চেষ্টা করে যাবেন। অ্যান্ড আর কী ধরনের ক্লাস লাগবে এগুলো আমাদের কমেন্টে জানাই দিলে পরবর্তীতে আমি সেম রকম ক্লাসগুলোকে আপনাদেরকে ক্রিয়েট করে চ্যানেলে দিয়ে দেবো, যেগুলোর কারণে আপনারা অনেক বেশি উপকৃত হবেন। এই ক্লাসগুলো ভালো লাগলে অবশ্যই আপনি আপনার বন্ধুর সঙ্গে ক্লাস সম্পর্কে আলোচনা করবেন, বন্ধুকে আপনি সেই আকারে বুঝাই দেবেন, অথবা বন্ধুকে আপনি ক্লাসের লিঙ্কটা দিয়ে দিবেন, আপনার পরিচিত গ্রুপে দিয়ে দিবেন, বন্ধুর কাছে দিয়ে দিলে বন্ধুরা ওই ক্লাসটাকে ভালো করে দেখে নিতে পারবে ইনশাআল্লাহ। আল্লাহ হাফিজ, ভালো থাকেন সবাই।